আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশে যে গত নির্বাচন গেল, এই নির্বাচনে গণভোটে মানুষের আকাঙ্ক্ষাটা কেমন ছিল এটা বোঝার জন্য কিছু কথা খুবই জরুরি। যে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা আমরা দেখেছি, কিন্তু নির্বাচনে গণভোটে কি মানুষের আকাঙ্ক্ষা ছিল? আমরা জানি একটি বিরাট দল তারা গোপনে গোপনে না ভোটে প্রচারণা চালিয়েছে। তাহলে আমাদের বোঝা দরকার আসলে মানুষ নির্বাচনে বেশি ভোট দিয়েছে না গণভোটে বেশি ভোট দিয়েছে। মানুষ যদি নির্বাচনে বেশি ভোট পড়ে থাকে, গণভোটে কম পড়ে থাকে ভোট, তেমন মানুষের গণভোটে আকাঙ্ক্ষা কম। গণভোটে হেরে গেলে তো আর একটা কথা, গণভোটে আমরা জানি হারেনি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কিন্তু নির্বাচনে আগ্রহ বেশি না গণভোটে আগ্রহ বেশি, এইটার একটা প্রশ্ন সমাধান আমরা করব। আপনারা জানেন সম্মানিত শ্রোতা যে আমাদের টোটাল ভোটের সংখ্যা হলো 12,77,11,793। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,82,660 ভোট। বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিবালয় কর্তৃক প্রকাশিত গেজেটে এটা উল্লেখ করা আছে 4,82,660 ভোট। না ভোট পড়েছে 2,20,71,726 ভোট। গণতান্ত্রিক নিয়মে হ্যাঁ বা না দুটোই ভোট, যে বিজয়ী হবে সে চালাবে, সে লিড দিবে। এখানে বাতিল হয়েছে মানে ভোট ঠিকমতো দিতে পারেনি, অর্থাৎ হ্যাঁ ভোটের যেখানে সিলটা মারার কথা সেখানে না মেরে অন্য কোথাও মেরেছে। এরকম ভোটের সংখ্যা 74,22,637 ভোট, যা কাছাকাছিও বাংলাদেশে প্রধান এবং বিরোধী দলের পরে যে 3 নম্বর দল থাকতে হয়, এরা এর 10 ভাগের 1 ভাগ ভোটও পায়নি। তার মানে আমাদের এই বাতিল যে ভোট, এটাও বিরাট শক্তিশালী একটা ভোট। এটা যদি যোগ করা হতো তাহলে মোট হ্যাঁ ভোট হতো 7,76,09,523 ভোট। তার মানে বৈধ ভোট হয়েছে, অর্থাৎ বাতিল ভোট বাদ দিলে 7,02,72,386 ভোট। অর্থাৎ মানুষ যে ভোটে অংশগ্রহণ করেছে তার ভোটারের আনুপাতিক হারে 59.44%, মানে 4% ভোটার মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এখন মজাটা খেয়াল করুন সম্মানিত শ্রোতা, যে না এটা হচ্ছে নির্বাচনে ভোট পড়েছে, মানুষ যে নির্বাচনে যে ভোট দিয়েছে এটার শতাংশ হচ্ছে 59.44, আর গণভোটে যে ভোট দিয়েছে এটার শতাংশ হচ্ছে 60.26। তার মানে একটা শ্রেণীর মানুষ প্রায় 1% বেশি বা কাছাকাছি মানুষ ভোট দিতে গেছিল শুধু হ্যাঁ ভোট, বা না ভোটের কিছু অংশ থাকতে পারে। গণভোটে অংশগ্রহণকারীর সংখ্যা জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারীর সংখ্যার চেয়েও বেশি। ওসমান হাদি যখন শাহাদাত বরণ করে তখন সব দলের মানুষ কিন্তু সেখানে গিয়েছিল, প্রায় 17 লক্ষ মানুষ মনে করা হয় যে তার জানাজায় উপস্থিত হয়েছিল, যেটা স্মরণকালের শ্রেষ্ঠতম জানাজা। মানে জুলাইকে মানুষ কতটা অ্যাকসেপ্ট করেছে তার একটা প্রমাণ ওখানে দিয়েছিল। কিন্তু 17 লাখ দিয়ে তো আর জুলাইয়ের ভালোবাসা, জুলাইয়ের প্রেম, আকাঙ্ক্ষা এটা বোঝা যায় না। বোঝা দরকার ছিল যে জাতীয় নির্বাচনে এর ভূমিকাটা কেমন। ব্যক্তিগতভাবে আমি সন্দেহ করেছিলাম যে গণভোটে ভোট কম পড়বে, হ্যাঁ জিততে পারে, ঠকেও যেতে পারে, আমার কাছে মনে হয়েছিল। কিন্তু হ্যাঁ যদি যেতেও তাহলে ভোটের সংখ্যা কম পড়বে। কথার কথা একটা আসনে হয়তো বিরোধী দল মিলে, জয়ী বিজয়ী দল মিলে হয়তো
বিজিত দল মিলে ভোট পেলে হয়তো কথার কথা 2000, গণভোট হয়তো পড়বে 500। মানে গণভোট হয়তো জিতবে, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা কম থাকবে। কিন্তু না, বিএনপি এবং জামায়াত ইসলামী সহ বাংলাদেশের রাজনৈতিক দলদের বাংলাদেশের জনগণ একটা মেসেজ দিল যে আমরা যতটা তোমাদের নির্বাচনকে স্বাগত জানাই, তার চেয়ে বেশি বাংলাদেশের পরিবর্তনকে আকাঙ্ক্ষা করি। পরিবর্তন দরকার। যে প্যাটার্নে তোমরা রাষ্ট্র চালাচ্ছ, এটা আমরা পছন্দ করি না। রাস্তায় গেলে ট্রাফিক ধরে, থানায় গেলে ঘুষ দিতে হয়, হসপিটালের সিট পাইতে ঘুষ দিতে হয়। ভাইরা আমার, আমরা অনেক অপরাধী একটা জনগোষ্ঠী, কিন্তু সেই জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাটা হলো যে পরিবর্তন চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষকে স্বাগত। আমরা সবাই জুলাইয়ে যেভাবে আপামর জনসাধারণ এই ফাঁসিবাদী শক্তিকে উৎখাত করার জন্যে কোনো প্রকার রাজনৈতিক নেতৃত্ব ছাড়া ঝাঁকে ঝাঁকে নেমে এসেছিল, রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রত্যাখ্যান করেছিল। আমি মনে করি এই জাতীয় নির্বাচনেও রাজনৈতিক নেতৃবৃন্দকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে। কারণ গণভোটে ভোট কাস্টিং হয়েছে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি। তার মানে যে ব্যক্তি নির্বাচনে ভোট দিয়েছে দাড়িপাল্লা বা ধানেশ্বরী বা হাত পাখা যেটাই দিক, সেই ব্যক্তি হ্যাঁ ভোট দিতে ভুল করেনি, এরকম একটা শ্রেণী তো আছেই, না দেশে কেউ। কিন্তু আরেকটি শ্রেণী আছে যারা এই জাতীয় নির্বাচনে শুধু হ্যাঁ ভোট দিতে গেছিল। একটু চিন্তা করুন ভাইরা, এই বাংলার মানুষকে কতটা ভালোবাসতে। আমরা সবসময় গালিগালাজ করি। এই যে আমাদের পীর সাহেব শুনলাম, মোসাদ্দেক বিল্লাহর মাদানী, তিনি নিজ দলের নির্বাচনী কর্মচারী মানে প্রচারবৃন্দ যারা ছিলেন তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করলেন। 5 কলি টুপি পরে পীর সাহেবের হাতে হাত দিয়ে মুনাফিকি করেছে। কিন্তু এই মানুষ আপনার সাথে মুনাফিকি করেছে, কিন্তু আপনাকে একটা মেসেজও দিয়েছে যে তোমাদের এই সিস্টেমেটিক রাজনীতি, বা আপনার সহ বিএনপি জামাত সবাই, যে তোমাদের এই সিস্টেমেটিক রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী পরিবর্তন আনতে হবে। তুমি ফতুয়া দিয়ে রাজনীতি করো, আরও চাঁদাবাজি করে রাজনীতি করে, তোমার ভিতরে খুব বেশি পার্থক্য নেই। ও চাঁদাবাজি করে এনে তোমার মসজিদ দান করে, তুমি তাই খেয়ে তার জন্য জান্নাতের দোয়া করো, তোমার সাথে ওর কোনো পার্থক্য নেই। পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো। ওর চাঁদাবাজারে যেরকম নিজেকে পরিবর্তন করা দরকার, নিজের হালাল রুজি অর্জন করা দরকার, আপনারও মসজিদ মাদ্রাসায় খেদমত করবেন, ঠিক আছে, কিন্তু আপনার বাইপাস হালাল রুজি থাকতে হবে। সকল পরিবর্তন, যা কিছুই অসঙ্গতি, এগুলো অসঙ্গতি। আমার সমাজের সবথেকে ভালো মানুষ ইমাম সাহেব, এটা কোনো সন্দেহ নেই। নিষ্পাপ যদি তুলনা করা হয়, একেবারে নিষ্পাপ নয়, তবে পাপের দিক থেকে, অপরাধের দিক থেকে, কথা আচার ব্যবহার সব কিছু দিক থেকে মডিফাইড, একেবারে নিরেট ভালো মানুষ। আমরা অহরহ তাদের কাছে, আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে যাই, একটু ফু দিয়ে দেন, নিরেট ভালো মানুষ। কিন্তু নেতৃত্বের ক্যাপাসিটি অর্জন করার জন্যে আপনাকে পরিবর্তন করতে হবে। এই জুলাই এই মেসেজটা দিল যে পরিবর্তনে আসুন সবাই। চাঁদাবাজি যেন চাঁদাবাজি করা ত্যাগ করতে হবে। আপনারা যারা ইসলামী রাজনীতি করছেন, আপনাদেরও শরিয়া শরিয়া চিৎকার না করে, শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে স্টেপ বাই স্টেপ, আপনাকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো মোকাবেলা করে ধীরে ধীরে এই জাতীয়তাবাদে বিশ্বাসী, সেকুলারিজমবাদে বিশ্বাসী অধিকাংশ মানুষের এই রাষ্ট্রে আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ইসলামে কীভাবে যাওয়া যায় একটু মডিফাইড চিন্তা করতে হবে। পরিবর্তনের সপক্ষে কথা বলেছে, যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না এই পরিবর্তন কী হতে যাচ্ছে। তবে আমরা সংক্ষেপে যেটা বোঝাইছি মানুষকে এবং নিজেরাও বুঝেছি যে আগে যেগুলো হয়েছে এইগুলো হবে না, নতুন কিছু হবে। কিন্তু বাস্তবে আমরা নির্বাচনের পরবর্তীতে দেখলাম যে হাতিয়ায় 3 সন্তানের জননী ধর্ষিত হলো, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধু না, এটা প্রমাণিত, আমরা যেটুকু খোঁজখবর পেয়েছি যে এটা বিএনপি
সরাসরি করতো না, তারা আগে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, পরে বিএনপিতে যোগ দিয়েছে। তারা এই কার্য ঘটিয়েছে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে। আমির জামাত শফিকুর রহমান সেখানে যাচ্ছেন দেখা করতে। শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য যেহেতু তাকে দর্শন করা হয়েছে, সেহেতু এনসিপির নেতা যাচ্ছেন। তার আগে যাওয়া দরকার ছিল তারেক রহমানের। যেহেতু অভিযোগ বা সত্য মিথ্যা যেটাই হোক, আমরা যেটুকু জানি এটা সত্য। জমি জমার কথা বলা আছে, সেই নারী থাকে আছে আশ্রয়ণ প্রকল্পে, তার কোনো জমি জমা নাই, জমি জমার ফাংশন। এবং এটা স্থানীয় মিডিয়ার সাংবাদিকরা এটা জোরালোভাবে বলেছে যে এটা না, এটা রাজনৈতিক সমস্যা। সুতরাং সবার আগে যদি তারেক রহমান সেখানে গিয়ে উপস্থিত হতো, তাহলে নারীর নিরাপত্তা যে বিএনপি দিচ্ছে এটা আমরা ধরে নিতে পারতাম। যদিও গত নির্বাচনে বিএনপি নেতাকর্মী জামাতের প্রধানশীল মা বোনদের করে হাত তুলেছে, গালিগালাজ করেছে, পর্দা লঙ্ঘন করিয়েছে, খুব গর্হিত কিছু শরিয়া বিরোধী কাজ করেছে, কিন্তু অন্তত এইটা করে মুছে দিতে পারত। এরকম পরিবর্তন আমরা সংক্ষেপে বাংলাদেশের মূর্খ সহজ সরল মানুষ বুঝেছে আগে যেগুলো হয়েছে এগুলো হবে না, কিন্তু নির্বাচনের পরে আমরা সেটা দেখলাম। শত শত বাড়িঘর তো আগুন দেওয়া হয়েছে, শত শত হাজার হাজার মানুষ এখন হসপিটালে কাতরাচ্ছে নির্বাচন পরবর্তী সহিংসতায়। আমাদের আবার বাংলাদেশ পরিবর্তনের জন্য চিন্তা করতে হবে। নিশ্চিন্ত হওয়ার মতো কোনো পরিবেশ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ভাইরা, আমার বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্য করে বলছে, সবাইকে বলছে একটু চিন্তা করুন। যে দলের নেত্রীরা কর্মীরা দু এক জায়গায় জামাতের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যেরকম গতকাল একটা পত্রিকায় দেখলাম যে মনিরামপুরের ঘটনা, যে জামাতের নেতৃবৃন্দ বিএনপির নেতা বাড়িতে আক্রমণ করেছে। এটা সত্য মিথ্যা আমি জানি না। যাই হোক, নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ দেশ চালাতে যাদের হাতে আমরা তুলে দিলাম, তারা গত 16 বছর নির্যাতিত, কিন্তু শিখল কি? ফ্যাসিস্ট বিদায়ের পরই যারা রাতের অন্ধকারে পালিয়ে বেরিয়েছে এরকম জাতীয় নেতা টেলিভিশন টকশোতে বলল যে ওবা কেটে দেওয়া কোনো খারাপ কিছু না, আমি কেটে আনলে আমি খুশি হব। সুতরাং বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত পরিবর্তনের পক্ষে আছে। তাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা সজাগ হন, সচেতন হন। আপনাদের পরিবর্তন করতে হবে, এরা পরিবর্তন হবে না। আপনাদের পরিবর্তনের জন্য এগিয়ে আসতেন। মোসাদ্দেক বিল্লাল মাদানী, আপনি যে চোখের পানি ফেললে কাঁদলেন, পীর সাহেবের ছোটো ভাই, প্রয়াত পীর সাহেব ফজলুল করিমের ছোটো ভাই, আপনাকেও বলি, আপনার উদ্দেশ্য বলি যে আপনাকেও চিন্তা করতে হবে পরিবর্তন। আপনি হতাশ হইলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইলে হবে না, পরিবর্তন হতে হবে। আপনি ধরে নিন আপনার সাথে বেঈমানি করেছে, প্রতারণা করেছে, মানে আপনার কর্মী আপনার উপর আস্থা হারিয়েছে। আপনি এইভাবে বুঝুন কীভাবে আস্থা অর্জন করতে হবে, সেই পদ্ধতি নিয়ে আলোচনা করুন, চিন্তা করুন। তাহলে আমরা এই বাংলাদেশের মানুষের রোষানল থেকে বাঁচতে পারব। আর বাংলাদেশের মানুষ যারা পরিবর্তনের জন্য ভোট দিতে গেছিলেন, প্রায় 1% মানুষ অতিরিক্ত শুধু হ্যাঁ ভোট দিতে গেছিলেন, তাদের উদ্দেশ্যে বলি, এই দেশটাকে পাহারা দিতে হবে আপনাদের। এই বাটপার রাজনীতিবিদদের হাতে দেশ ছেড়ে আপনারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবেন নিরাপদে, এটা হবে না। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ আবাসভূমি গড়তে গেলে আপনাদের মতো সৎ মানুষ যারা শুধু এই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন কিন্তু শুধু অ্যাওয়ার্ড দিতে গেছেন, আপনারা এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসুন এই রাজনীতিতে, এর মধ্যেই ঢুকুন, এর মধ্যে ঢুকেই পরিবর্তন করতে পারেন। অথবা নতুন রাজনীতি তৈরি করুন। নতুন রাজনীতি তৈরি করে এটা খুব চ্যালেঞ্জিং, কতখানি সময় লাগবে পারবেন, কিন্তু এই চলমান কাঠামোর যে রাজনীতির দলগুলোর মধ্যে ভালো চর্চা করা হয়, এদের মধ্যে ঢুকে পড়ুন। ঢুকে এদের মধ্যে আপনার মতামত ব্যক্ত করুন, জনগোষ্ঠী নতুন ইনক্লুড করুন। কথার কথা একটা এলাকায়, যেরকম আমাদের যে এলাকায় হাত পাকার ভোট পড়েছে 112, তারা তো ভালো প্র্যাকটিস করে। এখানে তাদের নেতৃত্বের মাঝে অনেকের ব্যাপারে আপত্তি আছে,
তো এখানে যদি ভালো মানুষ ঢোকেন, দক্ষ সৎ যোগ্য মানুষ যদি ঢোকেন, তো 112 থাকবে কেন একটা এলাকার মানুষের ভোট? এটা তো 2 মাস করে কর্মসূচি পালন করলেই অন্তত 500 ভোট অর্জন করা যায়, ইজি। 2 মাস কর্মসূচি পরিচালনা করলে যে কোনো রাজনৈতিক মানে দল একটা 7,000 ভোটের একটা এরিয়ায় সে 500 ভোট পাবে, যদি সেটা রাজনৈতিক কর্মসূচি যে প্যাটার্নে চালাতে হয় সেটা চালানো হয়। আপনি যদি রাজনৈতিক কর্মসূচির প্যাটার্ন না বোঝেন, যে রাজনৈতিক কর্মসূচি কীভাবে চলে, কীভাবে মানুষ রাজনীতিতে ধাবিত হয়, এটা বুঝতে হবে। মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, নিরাপত্তা যেখানে পায় সেখানে মানুষ ধাবিত হবে। এখন আপনি বলতে পারেন আমরা কি হসপিটাল খুলে বসবো? অবশ্যই হসপিটাল খুলে বসবো। আপনি রাজনীতি পরিচালনা করবেন, আপনি হসপিটাল থাকবে না, আপনি সেবা করবেন কীভাবে? যে দেখুন ইবনে সিনায় যে পরীক্ষাগুলো করা হয় 500 টাকায়, সেই পরীক্ষা অন্যান্য হসপিটালগুলোতে করা হয় 800, 900, 1000, 1200 টাকায়, হুবহু একই পরীক্ষা। এমনি এমনি এগুলো আগায় না। এরপরে আপনি শিক্ষা, আপনি কি ফ্রি চিকিৎসা দেবেন? শিক্ষা দেবেন? অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে আপনাকে। আপনি একটা মাদ্রাসা পরিচালনা করেন, কথার কথা চরমোনায় দল পিছিয়ে যাওয়ার কারণ, চরমোনায় দল পিছিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ এবং না আগানোর গুরুত্বপূর্ণ একটা কারণ হলো যে একটা মাদ্রাসা করবে, এই মাদ্রাসার কয়েকটা সমস্যা তৈরি হয়, তার ভিতরে একটা সমস্যাকে আপনাদের সমালোচনা করার জন্য বলছি না ভাই, একটু যদি আপনারা গ্রহণ করতে পারেন আপনাদের উপকার হবে। খেয়াল করবেন, একটা মাদ্রাসা, কমি মাদ্রাসা, আমার দৃশ্যমান আমি চোখের পরে যেগুলো দেখি, মাদ্রাসার সভাপতি একটা সেকুলারকে আনা হয়। আপনার ওই মাদ্রাসা দিয়ে কোনো দিন ওই এলাকায় মানুষের ভোট পাবেন না, কারণ মানুষ জানে যে ওরা তো ওই সুদখোর ঘুষখোরের মানে মুরিদ। আপনি এলাকার মানুষের ফু দেন, কিন্তু আপনি যার কাছ থেকে ফু দেন, যে সভাপতি আপনার মাদ্রাসা, আরে সে তো ঘুষ খায়, সুদ খায়, বদমাইশ, উদ্বোধন করেন তারা দিয়ে। আবার ওই মাদ্রাসায় পড়লে যদি এরকম হয় যে ও হয়তো পরকালে মুক্তির ব্যবস্থা হচ্ছে, কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া অফিল আখিরাতে হাসানা, আতিনা ফিদ দুনিয়া তো মানুষের দরকার, মানুষ তো জীবন চলতে হবে। তা আপনার এই শিক্ষা ব্যবস্থাটা শুধু ঐকেন্দ্রিক হলে হবে না, ওখান থেকে মানুষ যেভাবেই দেন, মানে বিভিন্ন পদ্ধতি রাখতে পারে। আপনি বলতে পারেন যে আমরা এখানে যাবো না, কিন্তু ওখান থেকে এমন কারিগরি শিক্ষাও দেন যখন ওখান থেকে বেরিয়ে আসে যেন মানুষ মানে শুধু মসজিদ আর মাদ্রাসা খুঁজে না বেড়ায়, সেজন্য একটা ব্যবসা করতে পারে, সেজন্য একটা মোটর পার্টসের মোটর মেকানিক্সের দোকান খুলে বসতে পারে, সেজন্য একটা কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান খুলে বসতে পারে, সেজন্য একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকান খুলে বসতে পারে। সে যখন 7-8 টানে নামাজ পড়তে যাবে, আজান হলে পাশের দোকানদারা লজ্জা পাবে। সুতরাং প্রথমে বললাম চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে, শিক্ষা, আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়বে তারা যেন ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার যোগ্য হয়। রাষ্ট্র পরিচালনার যোগ্য মানে অর্থনৈতিক এবং সামাজিক যোগ্যতা না থাকলে তারা দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা হবে না। সে ওই মানে নবী, একটা নবী পরে আরেকটা নবী আসতো, যে মাঝখানে যে পুরোহিতরা থাকতো, তাদের যে দিন বিক্রি করে কিছু রিজুলিটি পেত, পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নবী পাঠাতো, যে ওরা তো দিন বিক্রি করে খাচ্ছে, ওরা বাদ, আবার একটা নবী পাঠাতো। সেই নবী কিছুদিন পরিচালনা করার পরে তার রাষ্ট্র ব্যবস্থা বা যেভাবে হোক পরিচালনা করার পরে আবার তিনি জ্ঞাত হওয়ার পর আবার ওই নবীর উম্মতরা আবার ওই দিন বিক্রি করে সেকুলারদের কাছে দিন বিক্রি করে নিজেদের রুজিরুটি ব্যবস্থা করত। বর্তমান বিশ্বে যারা আলেম, যারা নবীর ওয়ারিস দাবি করে, তাদের এই অবস্থা। সুতরাং আপনি একটা মাদ্রাসা তৈরি করলেন, মাদ্রাসার সভাপতি সেকুলার, আর ওখান থেকে যারা বেরোয় তারা যা যে মসজিদে মাদ্রাসা যাবে সেখানে সেকুলার। সুতরাং এরা সেকুলারের বিরুদ্ধে কোনোদিন চিন্তা করতে পারবে না, যার কারণে ওদের এরকম তাবলিগ জামাতে যে ফাজাইল আমল বা ফাজাইলে সাদাকা, ফাজাইলে রোজা, হজ এরকম বই বানাতে হবে, কারণ শুধু ফাজাইল বলতে পারবে। এরা এই প্রতিষ্ঠার, ইসলাম প্রতিষ্ঠার দুনিয়াবি উপকার বলতে সাহস পাবে না। দুনিয়াবি উপকার তো সুদকে প্রতিহত করা, সুদ প্রতিহত করলেই দরিদ্রের মাঝে কায়লা এখন আর দাওলাতাম বাইনা লাগনিয়াই মিনকুম, সুদ প্রতিহত করলেই সম্পদ গরিবের মাঝে অটোমেটিক ছড়িয়ে যাবে। দান সৎকার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে সম্পদ অর্জনের বৈধ পন্থা নির্ধারণ করলে, আল্লাহর নির্ধারিত বৈধ পন্থা। সুদ আছে সেকুলারিজমের বৈধ পন্থা, কিন্তু সুদ আছে ইসলামের অবৈধ পন্থা, এটাকে নিষেধাজ্ঞা করতে পারবে। শিক্ষা, চিকিৎসা
বস্ত্র, এগুলো বস্ত্র বলতে কাপড় নয়, বস্ত্র মানে অর্থনৈতিক স্বাবলম্বিতা। আগে মানুষের পোশাক ছিল স্বপ্নের মতো, মানে একটা পোশাক বোনা এর তো মেশিন যেখানে সেখানে হতো না, খুব কঠিন একটা জিনিস ছিল, সবচেয়ে দামি জিনিস ছিল, এই জন্য বস্ত্রের কথা বলা হতো। এখন বস্ত্র অনেক সস্তা। এখন উদাহরণ দিয়ে ওই সময় যারা মানুষের করেছিল, এই মৌলিক অধিকার নির্ধারণ করেছিল, তখন বস্ত্র খুব কঠিন জিনিস ছিল। তো বস্ত্র দিয়ে কেন সে সময় বস্ত্র কঠিন এবং সেটাকে কেন মৌলিক অধিকার বলা হয়েছিল? যে অর্থনৈতিক স্বাবলম্বী না থাকলে বস্ত্র কেনা সম্ভব হবে না, খুব হাই লেভেলের অর্থনৈতিক স্বাবলম্বী থাকতে হবে, তাহলে সুন্দর সুন্দর পোশাক কিনতে পারবে। এক একটা পোশাকের দাম এরকম ছিল যে আপনার ওই 1-2 বিঘে জমি বিক্রি করতে হবে, তারপরে একটা সুন্দর পোশাক, যা রাজকীয় যে পোশাকগুলো আগে মানুষ পরতো, 2 বিঘে 5 বিঘে 10 বিঘে জমি বেচলে ওই এরকম একটা রাজকীয় মুকুট বা রাজকীয় একটা পোশাক বা একটা জুতো, 2-5 বিঘে 10 বিঘে জমি বেচে। কিন্তু এখন 2-5 বিঘে জমি না, এখন আপনার ওই অল্প কিছুর বিনিময়ে আপনি অনেক দামি দামি পোশাক পাবেন। পোশাকের মূল্য এখন কমে। তো পোশাকের ব্যবস্থা এই জন্যই ওই সময় বলা হয়েছিল যে মানুষের মৌলিক অধিকার, যে পোশাক অনেক দামি জিনিস ছিল। তো অর্থনৈতিক স্বাবলম্বিতা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। অর্থনৈতিক স্বাবলম্বিতা মানে পরের উপরে নয়, নিজে অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জুলাই সনদের হ্যাঁ ভোট থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। প্রথমত শিক্ষা যে আমরা যারা হ্যাঁ ভোট পেয়েছি, হ্যাঁ ভোটের ম্যান্ডেট পেয়েছি, তারেক রহমান বলেছে আমি স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়ব, অর্থাৎ স্বাক্ষরিত জুলাই সনদ তো সেখানে নোট অফ ডিসেন্ট ছিল না, সুতরাং আমাদের নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা জুলাই সনদ পাবো বলে আশাবাদী। তিনি নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন। নাহিদ ইসলাম জুলাই সনদের আইকন, নাহিদ ইসলাম জুলাই সনদের আস্থা, বিশ্বাস। সুতরাং নাহিদ ইসলামের বাসায় যেহেতু তারেক রহমান গিয়েছে, আমি আশা করি তিনি জুলাইকে বুঝতে পেরেছেন। জুলাই প্রতিষ্ঠিত হোক, জুলাই বিজয়ী হোক, তবে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং রাজনৈতিক নেতাদের যে আচার ব্যবহার আমরা দেখতেছি, এতে কোনোভাবেই মনে করার কারণ নেই যে তারেক রহমান ভালো হয়ে গেলে বা শফিকুর রহমান ভালোভাবে পরিচালনা করলে বাংলাদেশ ভালো থাকবে। লোকাল লেভেলের সুযোগ সন্ধানীরা এই বাংলাদেশকে ধ্বংস করবে, ভাইয়ের আমার। সুতরাং যারা প্রায় 1% মানুষ অতিরিক্ত শুধুমাত্র হ্যাঁ ভোট দিতে গিয়েছিলেন, তাদের বলবো আপনারা রাজনীতিতে সক্রিয় হন, নাহলে এই রাজনীতিবিদরা দেশকে শান্তির পথে নিতে পারবে না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।